ত্রম্বকেশ্বর শুনলেই কেমন লাগছে না নামটা? হ্যাঁ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম দশম জ্যোতির্লিঙ্গ এই ত্রম্বকেশ্বর। নমস্কার বন্ধুরা, দশভুজার দিনরাত্রিরে সবাইকে স্বাগত। আমি বুবু আজ এসে গেছি নাসিক শহরের বুক চিরে, যে রাস্তা পথ ঘাট পেরিয়ে তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে। একটু আগে পেরিয়ে এলাম ট্যাঁকশাল। আমাদের সারথী ভাই বলছেন যে নাসিক শহর যতই ইন্ডাস্ট্রি থাকুক না কেন, সবুজের সমারোহ। সত্যি তাই। দেখতে দেখতে পথে যেতে যেতে ভীষণ ভালো লাগা তৈরি হচ্ছে। আর সবথেকে ভালো লাগছে, আমি সকালবেলা যাচ্ছি এখন, তো বাঁ দিকে সারথী ভাই আমাকে দেখাচ্ছেন যে ম্যাডামজি দেখুন ওদিকে, মানে ঠিক রাস্তার ওপরে একটা সবুজ, সেখানে সবাই শরীর চর্চা করছে। এটা ভীষণ ভালো লাগলো। আজকে আমরা শিরডি থেকে, বাবা দর্শন তো কালকে হয়েই গেছে, গুরু পূর্ণিমার দিন, শিরডি থেকে বেরিয়ে আর সকাল সকাল এই যে আমাদের সারথী ভাই আর পিছনে আছে সাহেব, আমরা যাচ্ছি নাসিক ত্রম্বকেশ্বর। সেখান থেকে আরও দু একটা জায়গায় সাইট সিন করাবেন ভাই। আর যেটা এখন নাসিকের উপর দিয়ে যাচ্ছি, নাসিক সিটির উপর দিয়ে যাচ্ছি, ত্রম্বকেশ্বর গিয়ে একটা লাইভ করব তোমাদের সঙ্গে, তোমাদেরকে দেখাবো। তোমরা চলো আমার সাথে। মানে সব থেকে বড় কথা যেটা আমি তো কল্পনাও করিনি, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ ত্রম্বকেশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেব যেখানে বাস করছেন একই জায়গায়। চলো তাহলে আমার সাথে। এখন ব্রেকফাস্ট করে নেব। সুন্দর দেখা যাক কি পাওয়া যায়। কেমন হবে খিদে পেলে রাস্তার ধারে। কে মেসেজ করে নিয়েছো তো? মনে করি তার মানে কতটা সতর্ক, এবং মধ্যে আমি কি কি দর্শন করতে পারি। এক দাদা মেসেজ করেছে যে ত্রম্বকেশ্বরের পাসটা নিতে ভুলো না যেন। এই রেসপন্সিবিলিটিগুলো মানুষকে অনেকটা উদ্বুদ্ধ করে, সহজে আজকালকার দিনে পাওয়া যায় না। তো এখন আমরা আছি রাস্তার উপরে ত্রম্বকেশ্বর যেতে যেতে। আজকাল কি হয়েছে না, কথা বলতে বলতে অনেক কাজের কথা ভুলে যায়, কীরকম অকেজো হয়ে যাচ্ছে আজকাল। তো ব্রেকফাস্টের সময় যে আমি ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো যে কি খেলাম মহারাষ্ট্রে এসে এখানে, তো সেটা রেকর্ড করতে ভুলে গেছি। ওই দিক থেকে সাহেব এসে জিজ্ঞেস করছে, তুমি তো ওটা রেকর্ড করলে না, এটা কি তুমি চালাকি করলে? আমাকে তখন মনে করালে না কেন? তো হাসছে, বলছে না না আমার মনে ছিল, আমি দেখলাম তুমি গল্প করছো, কথা বলছো, ছেড়ে দিলাম। আসলে শরীরটাও ভালো নেই, এখানে ঝিপঝিপ একটা বৃষ্টিতেও ভেজা হয়েছে, আর ট্রেন লেট ছিল বলে দীর্ঘক্ষণ এসির মধ্যে থেকেও আমার একটা ঠান্ডা লাগা ব্যাপার হয়েছে, মানে জ্বর চলে এসেছিলো। তো আমি মেডিসিন নিয়ে নিয়েছি। সারথী ভাই বলছেন, ম্যাডাম ওই দিকের যে পাহাড়টা, এই জায়গাটার নাম হচ্ছে অঞ্জনী গড়, মানে হনুমানজির এখানেই মায়ের বাড়ি। আমাদের সারথী ভাইয়ের সঙ্গে কথা বলে বেশ মজা আছে, অনেক কিছু জানে, কিন্তু যেটা অসুবিধা হচ্ছে মাঝে মাঝে হিন্দির সঙ্গে মারাঠি কথা যখন বলছে আমি তখন কিছুই বুঝতে পারছি না, যার জন্য শুনে নিয়ে আবার সাহেবকে জিজ্ঞাসা করছি, তারপর সাহেব আমাকে বুঝিয়ে দিচ্ছেন। তো তোমাদেরকে এই জায়গাটা দেখালাম, ভারী অদ্ভুত লাগছে না কীরকম, মানে আমার তো ভীষণ একটা ভালো লাগা কাজ করছে যে এগুলো এত কাছে, এত সামনে, এভাবে দেখছি। হনুমানের জন্মস্থান এখানে, অঞ্জনীর
জায়গা, মানে অঞ্জনা মাতার জায়গা এখানে, মানে এটা তো আমার কাছে সত্যি একটা আশ্চর্যের। গল্প করতে করতে কিছুটা ঘুমিয়েও গিয়েছিলাম ক্লান্তিতে। ঘুম চোখে হঠাৎ দেখি যে আমরা ত্রম্বকেশ্বর পৌঁছে গেছি এবং একটা আবার সেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। তো গাড়ি পার্কিং করে আমাদেরকে কিছুটা হেঁটে গেলেই নাকি দেখতে পাবো। তো আমরা উত্তর দরজা বা উত্তর দ্বারে আমরা হাঁটছি। তারপর এখানে গেলে বুঝতে পারবো, কারণ আমরা নিজেরাই দুজন আছি, সম্পূর্ণ অজানা জায়গা, অচেনা জায়গা, সঙ্গে আর কোনো কেউ নেই। আর গাড়িতে থেকে গেলেন আমাদের সারথি ভাই, সব বলে দিলেন। ওর নাম উদয় আমাদেরকে সমস্তটা বলে দিলেন যে কোনো পুরোহিতের চক্করে পড়বেন না, ফুল নিতে হলে ফুল নেবেন, 100 টাকা ডালা। হ্যাঁ সত্যি তাই, 100 টাকা ডালা। আমি একটা ডালাই নিলাম, কারণ দুটো ডালা নিলে আমরা বইতে পারি না, হয়তো আমার ডালাটি হয়তো আমাকে সাহেবের হাতেই দিতে হবে, হাত ফসকে পড়ে যাবে, তো আমি বেশিক্ষণ রাখতে পারি না। কোনোভাবে মোবাইলটাকে ক্যারি করছি এবং ভীষণ ভালো লাগছে এই কারণে যে ব্যারিকেডগুলো দেখাচ্ছে যে ঘুরে 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 প্যাচ খেয়ে খেয়ে স্টিলের একটা ব্যারিকেড দেওয়াই আছে গলির মতো, একটা লাইনের পর আরেকটা লাইন, একটা লাইনের। তো এটা মনে হয় প্রচণ্ড যখন ভিড় হয় তখন এটাতে প্রচুর লোক যাতে মানে অন্যভাবে বিশৃঙ্খলা তৈরি না হয় তার জন্য এই ব্যবস্থা। তো আজকে ফাঁকা, আমার তো লাইনে দাঁড়া, দেখো এই যে একদম ফাঁকা, একদম ফাঁকা। এই যে ক্রসগুলো না, কখনো হবে না, জেনারেলের আলাদা। সাহেবের সবসময় হয়, বুঝেছো? তার মানে কি, এটা ভিড় হয়, ভীষণ ভিড় হয়। আর এই যে ভিড় হলে সময় লাগলে এই যে বসার জায়গা, সাহেবের জন্য তো ধীরে সুস্থে করতে পারবো না তোমাদেরকে। একদম ফাঁকা, কি ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর শাড়ি পরে এসেছি তো, লটর পটর করছে, ভীষণ ভালো লাগছে। বাবার পছন্দের গোলাপও আছে, এক থোক সবুজ বেলপাতা। আর এইদিকে যা হয় মুড়ি প্রসাদ, আর এই খামে কি আছে দেখতে হবে, নকুলদানা। বাড়ি ফাঁকা ফাঁকা বললাম, যে সবাই বসে গেছে, রেস্ট নিচ্ছে। এই দিকটা ফাঁকা মন্দিরটায়, অন্যান্য সময় এগুলো অনেক থাকে। হ্যাঁ, মন্দিরে কিছু আরতি ফারতি মনে হচ্ছে ওই যেহেতু ভিআইপি পাস কাটা ছিল অনলাইনে আগের থেকে, সেহেতু আমাদের খুব একটা অপেক্ষা করতে হয়নি। অবশেষে আমরা সেই মহাদেবের স্থানে, যেখানে অধিষ্ঠান করছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একই সাথে, একই সঙ্গে, আমাদের মহেন্দ্রক্ষণ সম্মুখে। এই প্রাচীন মন্দিরকে যখন আমি স্পর্শ করছি, যখন আমি মাথা নত করছি, বিশ্বাস করো বুকের ভেতরে কীরকম যেন একটা শিহরণ জাগছে। আসলে কি জানো তো, আমি এই প্ল্যান প্রোগ্রামটা কিচ্ছু জানতাম না। এটা হঠাৎ করে সাহেবের পুরো পরিকল্পনা, যা আমাকে সারপ্রাইজ করেছে। গর্ভগৃহের ভেতরে ছবি তুলতে দেওয়া হয় না, বা সরাসরি বাবার মাথায় জল ঢালতেও দেওয়া হয় না। তো এখানে একটি দর্পণ রাখা আছে, সেই দর্পণে চোখ রাখলেই আমরা ত্রিদেবকে দর্শন করতে পারি। মহাদেবের মাথায় একটি অদৃশ্য ছিদ্র পথ আছে, যেখান দিয়ে গোদাবরী নিজে এসে মহাদেবকে স্নান করিয়ে দেন। অনবরত গর্ভগৃহের সেই লিঙ্গ জলে ভর্তি থাকে, তাকে তুলে তুলে ফেলতে হয়। গোদাবরী নিজেই আসেন, যার জন্য এই মন্দিরের শিবলিঙ্গকে কখনো গঙ্গা জলে অভিষেক করা হয় না। শুনেছি এ কথা, হয়তো কিছু সত্য কিছু অসত্য জানি না। আমি ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকছি যখন, তখন চতুর্দিকে যে কারুকার্য মন্দিরের, চোখ এমনিই টেনে নেয়। অথচ এই মন্দিরকেও ধ্বংস করা হয়েছিল।
বর্তমানে যে মন্দিরটি আমরা দেখছি সেটি পুরাতন মন্দিরের স্থানে তৃতীয় পেশোয়া বালাজি বাজিরাও আবার নবনির্মাণ করেন। আয়নায় চোখ রাখতেই বুকের ভেতরে একটা শিহরণ খেলে গেল যেন। প্রতিটি দেয়ালের গায়ে গায়ে আমি হাত রেখে রেখে এগিয়ে গেলাম সামনের দিকে। কি অদ্ভুত এক মায়া! এই সেই পবিত্র স্থান যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসঙ্গে বাস করছেন। যেহেতু আমরা সকালের দিকে দর্শন করলাম, তাই বাবার সেই 3 মূর্তি আমরা দেখতে পেলাম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ত্রিমূর্তির ওপরে একটি রত্নখচিত ত্রিমূর্তি মুকুট পরিয়ে দেওয়া হয়। পুজো দিয়ে বেরিয়ে এলাম, দর্শন হলো অসাধারণ একটা দর্শন। আর এই যে পাহাড় দেখছো, এই যে ব্রহ্মগিরি পর্বত আর ত্রম্বকেশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সাহেব তার মেয়েদেরকে ভিডিও কল করে দেখাচ্ছে। আমাদের দর্শন হয়ে গেল। স্টিকটা নিয়ে এসেছিলাম, একা একা ঘুরতে আসে সেরকম আকাশ। দর্শনের পর আমরা যেখানে এসে দাঁড়ালাম সেখানে সেই দৃশ্য দেখে যে কোনো মানুষ মুগ্ধ না হয়ে কোথায় যায়? ব্রহ্মগিরির পাদদেশে ছোট্ট শহর ত্র্যম্বক, ঠিক সেখানে গোদাবরী নদীর একটা ছোট্ট স্রোত এখানে ঘিরে রাখা হয়েছে। আর সেখানে যারা আছে তারা কিন্তু পাও খায়। দেখতে থাকো। ঘুরে চলে যাবে। কি করবে তুমি? মাছে খাবে। কি খাওয়াবে? ও এখানকার মাছ পাও খায়, ভালো বটে। কত বড় পাউরুটিটা নিয়েছে। এগুলো হ্যাঁ, ওরা খেয়ে নেবে, ওরা দলে ভারী অনেক আছে। এইখানটায় দা, এইখানটায় দা। তার মানে এরা অভ্যস্ত খেয়ে খেয়ে। দেখি একটু এন খা। মামা হলুদ, ওরে বাবারে, ওরে বাবারে। জায়গায় দাঁড়িয়ে আছে পিছনে ব্রহ্মগিরি। আর এই যে এখানে আমরা চা খেতে নেমেছি। আর এখানে বিখ্যাত হচ্ছে গুড়ের চা, কিন্তু আমি চোখ সরাতে পারছি না ব্রহ্মগিরির থেকে। এখানে আমাদের কার পার্কিং করা হলো, এখান থেকে অটো নিতে হবে। আমরা যে গাড়িটায় এসেছি সে গাড়িটা আর এখান থেকে যাবে না। আর চলো তোমাদেরকে গোদাবরীটা দেখায়। ওয়াও, কত কিছু বয়ে নিয়ে যাচ্ছে। বলো, এখান
থেকে আমাদেরকে অটো নিতে হলো। এই वही मंदिर है ना, हाँ वो मंदिर स्वयं वो मूर्तियाँ होती है, उधर फोटो खींचना अलाउ नहीं है, वो बता देंगे आपको, जहाँ खींचना है वहाँ ठीक है ठीक है ना, ठीक है ঠিক আছে বুঝতে পারলাম। दीदी को भी তো मालूम যাবো, ও ওখানে রইলো আমাদের ড্রাইভার। এই জায়গাটা হচ্ছে গোদাবরী সঙ্গম স্থল, অরুণা বরুণা আর গোদাবরী। তো সেই সঙ্গমে আমরা এখন যাব। আর গোদাবরী বইছে দেখো কি তোর, আহা তো আমরা এখন ওইখানটাতে যাব। আর নাসিক এই কারণেই নাম আজকে জানতে পারলাম। নাসিক এখানে কেন বলা হয় বা নাসিক কেন নাম হচ্ছে, এই যে জানি না, আমাদের সারথী দাদা বললেন যে নাসিক এই কারণে নাম হয়েছে যে লক্ষণ শূর্পণখার নাক কেটেছিল যে জায়গা, সেই জায়গা হচ্ছে নাসিকা থেকে নাসিক। দারুণ ব্যাপার না? হচ্ছে সেই সংগ্রাম। এই একটা কালার, হ্যাঁ দাঁড়াও আমি ফ্রি হই। আর এই একটা রং, এই দিক থেকে একটা এসছে, এদিকে গোদাবরী, অরুণা আর বরুণা। অসম্ভব ভালো জায়গাটা। এই বয়ে যাওয়া জল থেকে একটু জল আমি সব তুলবে, পারবে তুলতে? गए थे नीचे राम जी का काला स्वरूप है, इसलिए व्हाइट मार्बल में व्हाइट स्वरूप गोरे राम। ये दर्शन करना, बाद में नीचे जाएंगे, मैं गाड़ी लेके आता हूँ। আচ্ছা, এইখান থেকেই রাবণকে ভিক্ষা দিতে গেছিল। হ্যাঁ হ্যাঁ, গোরে রাম। যা শুনছি তাই বিশ্বাস করছি, আর সত্যি বিশ্বাসযোগ্য। কেননা কখনো শুনিনি লক্ষণের রাম ছাড়া কোনো মন্দির আছে। এই একটিমাত্র মন্দির দেখলাম যা শুধু লক্ষণের। এখানেই লক্ষণ শূর্পণখার নাকটি কেটেছিলেন। এখানে যত স্মৃতিচিহ্ন চারিদিকে। আঙ্গুর লতা, জায়গাটা আর্টিফিশিয়াল হলেও দেখতে খুব সুন্দর। আর এই যে লক্ষণ গোরেরাম দর্শনের পর সাহেব আমাকে নিয়ে এলো এই কালারাম মন্দিরে। কালো, রামচন্দ্রের গায়ের রং কালো, এবং এই যে মন্দির পুরো কালো পাথরের। কিছুটা হাতছাড়া হয়ে গেলাম সাহেবের থেকে, কেননা আমাকে মুগ্ধ করেছিল। আমি চোখ ফেরাতে পারছিলাম না। চতুর্দিকে এত সুন্দর কারুকার্য যে মুগ্ধ হয়ে গেছিলাম, আর ভুলে গিয়েছিলাম যে আমাকে ফিরতে হবে। তো চতুর্দিকের কিছু ভিডিও আমি করেছি। ভেতরে রামচন্দ্রের বিগ্রহের কাছে ভিডিও করতে নিষেধ ছিল, তাই আমি ওখানে আর ক্যামেরা অন করিনি। এবার চলে এলাম বেদানা 100 টাকা নেবে। অনেকটা হরিদ্বারের মতো লাগছে, বেশ লাগছে। হয়তো কুম্ভ মেলা যখন চলবে তখন এত ফাঁকা থাকবে না, মানুষ একদম হরিদ্বারের মতো থাকবে। কপিল মুনির আশ্রম।
তাহলে আজকের ঘোরাঘুরি কেমন হলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার ভালো লাগলো। যতটুকু পেরেছি মুঠোফোনে বন্দি করেছি শুধু তোমাদের দেখাবো বলে। তো আজ এই পর্যন্তই। এবার আমরা লাঞ্চ সেরে সারাদিনের অনেক ঘোরাঘুরি, ক্লান্তি আর মনের মধ্যে অফুরন্ত ভালো লাগা নিয়ে আজকের এই ভিডিও এখানে রাখছি। সবাই ভালো থেকো, ভালোবাসায় থেকো। পরবর্তী ভিডিওতে চোখ রেখো কিন্তু। টাটা।